বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে প্রশ্ন, গতকাল ঢাকায় জাতীয় পার্টি একটা সমাবেশ করবার চেষ্টা করেছিল, পুলিশ সেটা ভেঙে দিয়েছে বা পণ্ড করে দিয়েছে, যে ভাষায় আমরা বলি না কেন, এবং ডিএমপি ঢাকায় বিভিন্ন স্থানে সভা সমাবেশের উপর এক ধরনের নিষেধাজ্ঞাও জারি করেছে। তো মিস্টার আজিজুল বারী হেলাল, এটা আপনার কাছ থেকে শুনতে চাই। জাতীয় পার্টি তো অফিসিয়ালি এখন পর্যন্ত সাসপেন্ডেড, তার অ্যাক্টিভিটিস বা ব্যানও না। আমার বক্তব্য হলো যে আমরা কি আবার সেই পুরাতন যুগে ফিরে গেলাম, সেই হাসিনার ফ্যাসিবাদের সময় যে পুলিশের যে নির্যাতনগুলো রাজনৈতিক কর্মীদের উপর হতো। আপনি জাতীয় পার্টি নিষিদ্ধ কি নিষিদ্ধ, এটা আমার কাছে এখন বড় প্রশ্ন না। আমার কাছে বড় প্রশ্ন তো রাজনৈতিক প্রোগ্রামের উপর, রাজনৈতিক কর্মীদের উপর অযথা পুলিশের হয়রানি। রাজনৈতিক নেতা কর্মীরা যখন কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো দাবি নিয়ে রাস্তায় নামবে, তার জন্য আপনি পুলিশ একটা বক্তব্য দিয়েছে, আমি দেখলাম যে রাস্তা আটকিয়ে নাকি চেয়ার বসিয়েছে। তো সেটা তো আরও সুন্দরভাবে বলা যেতে পারতো যে জাতীয় পার্টি অমুক জায়গা প্রোগ্রাম করুক, নির্দিষ্ট স্থান করে দেওয়া উচিত ছিল, অথবা একটা কিছু করা উচিত। কিন্তু এইভাবে লাঠিপেটা করা, হামলা করা, এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তা আমরা তো সেই, তাহলে পরিবর্তন কি হলো? শেখ হাসিনা যা করলো, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাই করে, তার পরিবর্তনটা কি হলো? তা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এই যে আপনার কাকে ব্যান করবে, কাকে রাজনীতি করতে দিবে না, যেমন আওয়ামী লীগের বিষয়ে বলা হয়েছে যে আপনার লাস্ট ভার্ডিক্ট না আসা পর্যন্ত সে রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না। এখন আমরা বলেছি যে হ্যাঁ, এটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস এবং তার দলেরও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। নির্বাহী কোনো ক্ষমতারা বলে এগুলো করা যাবে না। এখন জাতীয় পার্টি তো আপনি যেটা প্রথমে বললেন, জাতীয় পার্টি তো এখনও আপনি তার সরকার তার কার্যক্রম বন্ধ বা তার উপরে কোনো এমবার্গো কিছুই আনা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করছে, বিশেষ করে জামাত এবং এনসিপি, তারা দাবি করছে। তাহলে তাদের দাবির কাছে কি সরকার, তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় পার্টির এই মিছিলের উপর হামলা করলো? তাই তো সরকারকে আপনি নিরপেক্ষ বলতে গেলে সমস্যা হবে তো এখানে। শুধু সরকারকে এটা খুব বিচক্ষণতার সাথে দেখতে হবে, এবং এই পুলিশের এই আপনার আক্রমণটা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। মিস্টার রতন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হেলাল ভাইকে। এই যে ঘটনাটা ঘটলো, এখন এরশাদের আমলে আমরা সমাবেশ করলে সেই ধরনের আক্রমণ এরশাদের বাহিনী করত। শুধুমাত্র আক্রমণ না, অনেক সময় তাদের আক্রমণে অনেকে নিহত হয়েছেন। আমরা শেখ হাসিনার গত 15.5 বছরের শাসনও তাই দেখলাম। যাদের তার পছন্দ হতো না তাদের সমাবেশ ভেঙে দেওয়া হতো, পুলিশ দিয়ে ভেঙে দেওয়া হতো, নানাভাবে নিপীড়ন নির্যাতন করা হতো। আজকে ঠিক একই কায়দায় অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো দলের সরকার না, যদিও তাদের এখন এক ধরনের ভালোবাসা দেখা যাচ্ছে নতুন পার্টির প্রতি, এনসিপির প্রতি, কিন্তু এই সরকারটা তো দল নিরপেক্ষ ছিল। আমি বলি যে কোনো দলকে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। কমিউনিস্ট পার্টি হচ্ছে সেই পার্টি, যেই পার্টি নির্বাহী আদেশে বারবার নিষিদ্ধ হয়েছে। সেই পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে হয়েছিল, পাকিস্তান আমলে হয়েছে, বাংলাদেশ আমলেও হয়েছে। 77 সালে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে একটা পার্টি নিষিদ্ধ হলে কী ধরনের সংকট হয় সেটা আমরা জানি। ফলে আমরা মনে করি যে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। আপনার যদি কারো বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স থাকে, তাকে কোর্টে হাজির করতে হবে। কোর্ট যে রায় দিবে সেই রায়, সেই দলও যদি ব্যান করে দেয় সেটাও আমরা মেনে নিব। কিন্তু এইভাবে আপনার গেস্টাপো কায়দায়, এইটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তার আগে নাজি বাহিনী যেভাবে হলো বিরোধী দলের মিছিল ভেঙে দিত, সমাবেশ ভেঙে দিত, সেই একই ধরনের নাস্তিক কায়দায় হলো আপনি এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এখন স্লোগান হচ্ছে যে, মানে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে স্লোগান হচ্ছে
আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে। এখন কেন এই স্লোগানটা তাকে আনতে হচ্ছে? কারণ তারা তো এমন না যে তারা কোনো সহজ বেনিফিট নিয়ে নেয়, তারা সবসময় সরকারি দলের বেনিফিট নিয়েছে। এখন জাতীয় পার্টি সরকারি দলের বেনিফিট নিয়েছে, জাতীয় পার্টিকে দিয়ে ভারত খেলিয়েছে, সেটা আমরা 2014 সালে দেখেছি, 2024 সালেও দেখেছি। ফলে জাপা সম্পর্কে আমার ডিফারেন্ট আলোচনা আছে, কিন্তু একটা দল নিষিদ্ধ যখন করা হচ্ছে না, রাষ্ট্র থেকে যখন নিষিদ্ধ করা হচ্ছে না, আইন কানুন যেহেতু নিষিদ্ধ করছে না, তার সভা সমাবেশ যারা ভেঙে দিতে চাচ্ছে, সেই দল হোক অথবা যদি সরকারি বাহিনী হোক, সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে না। আমি আরেকটা প্রসঙ্গ আপনার কাছে প্রথমে যাই, পরে মিস্টার আজিজুল বারী হেলালের কাছে যাই, যে ঐকমত্য কমিশনে তো আপনারা নিয়মিত আপনার দল তো নিয়মিত যাচ্ছে আর কি, এবং এটা এখন চূড়ান্ত পর্যায়ে স্বাক্ষরের অপেক্ষায়। কোনো দল দেখলাম যে কারা কারা স্বাক্ষর করবে সেটাও ঠিক করে দিয়েছে। 15 তারিখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটা স্বাক্ষর হবে। শেষ পর্যন্ত আসলে কি দাঁড়াচ্ছে, এবং এর যে সাংবিধানিক বৈধতার প্রশ্নটা উঠেছিল সেটা কি দেয়া সম্ভব হচ্ছে কি না, এটাকে কেন্দ্র করে গণভোট করার, সেটা নিয়ে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিরোধ আছে, নিষ্পত্তি হচ্ছে কিনা, বা আপনি কি মনে করেন শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলেতে স্বাক্ষর করবে কি না? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমি আবার ফেব্রুয়ারির 15 তারিখ থেকে এই ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। আমার সৌভাগ্য হয়েছে শেষ 2 দিন, বাস্তবায়নের যে শেষ 2 দিন, সেই 2 দিনের উপস্থিত থাকার। এবং শেষের দিন 8 তারিখ যে আলোচনাটা হয়েছে সেটা ছিল টোটালি কিভাবে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন করা যায়। সেখানে অনেকগুলি পথ, মিনিমাম 6টা পথ আসছে যে এই পথে করা যায়, সেগুলি একে একে নাকচ হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে আপনি পরে 2টা থাকলো, একটা হচ্ছে যে গণভোট, আরেকটা থাকলো হচ্ছে যে নতুন যে আইনসভা গঠিত হবে, সেটাকে নাম জাতীয় সংসদ বলছে না, কি নাম হবে সেটা নিয়ে আছে, সেটা নতুন আইনসভা বা নতুন প্রতিনিধিগণ, এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ডিক্লেয়ার করেন, তাহলে আপনাকে অতি সাংবিধানিক মানে আপনার সিদ্ধান্ত নিতে হবে। তার মানে হচ্ছে যে আপনাকে হয় সংবিধান অ্যাব্রোগেট করতে হবে, বাতিল করতে হবে, নয় সংবিধান স্থগিত করতে হবে। মানে পাকিস্তান আমলে যেমন আইয়ুব খান 56 সংবিধান অ্যাব্রোগেট করে ক্ষমতায় গিয়েছিল, 62 সাল নিজে একটা সংবিধান দিয়েছে। জিয়াউর রহমান সাহেব হলো 77 মানে কি বলে সংবিধান স্থগিত করে দিয়ে ফরমানের মাধ্যমে দেশ চালিয়েছেন। এরশাদও তাই সেভাবে করেছে। এখন আপনি যেই সংবিধানের অধীনে ওথ নিলেন, ইউ আর দি ওথ বাউন্ড লোক, তো মানে নতুন একটা পার্লামেন্ট তাকে তো এক্সট্রা অর্ডিনারি পাওয়ার দিতে পারে না, বা যেটা অনেকে বলছেন, আমাদের বন্ধুরাই অনেকে বলছে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। এটাকে সালাউদ্দিন সাহেব বাংলা করেছেন, খুব কঠিন বাংলা, গাঠনিক ক্ষমতা। তো এই গাঠনিক ক্ষমতা যদি দিতে হয়, তাহলে আপনার এই কি বলে সংবিধানকে স্থগিত করতে হবে। যেই সংবিধানের অধীনে আপনি শপথ নিলেন, সেই সংবিধানকে আপনি অ্যামেন্ড করতে পারেন, কিন্তু মৌলিক পরিবর্তন করতে পারেন না, তার গাঠনিক রূপ পরিবর্তন করতে পারেন না। ফলে ওইখানে একটা ইংরেজি বলেছিলেন আমাকে এক মানে কী বলে বিজ্ঞ উকিল, তিনি বলেছেন যে রাইট টু অ্যামেন্ড ডাজ নট ইনক্লুডস রাইট টু ডেস্ট্রয়। আপনি অ্যামেন্ড করার অধিকার পান, কিন্তু আপনি সংবিধানকে আপনি ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার পান না। ফলে শেষ পর্যন্ত থেকে যায় কোনটা? গণভোট। গণভোটের কিন্তু যেহেতু আমাদের সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই, যে প্রভিশনটা ছিল 142 ধারা, সেটা ছিল সংবিধানে অনুযায়ী আপনি পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করার পরে সেটা যদি কিছুটা মৌলিক টাইপের হয়, তাহলে আপনার কি বলে জনগণের ভোট দ্বারা সেটাকে ছিল লেজিটিমেট করা। কিন্তু এখন তো হচ্ছে যে প্রি ইলেকশন গণভোট, সেইটার কোনো আপনার প্রি ইলেকশন বা বিএনপি যেটা বলছে একই দিনে, না প্রি ইলেকশন বা একই দিনে, আমি বলছি যে মানে বলছি যে সংসদ গঠিত হওয়ার আগে যে ইলেকশনটা হচ্ছে সেটাকে প্রি ইলেকশন বলছি, বা একই দিনে হতে পারে। সেটা বিএনপি বা আমরা সবাই বলছিলাম যে যেদিন নির্বাচন হবে সেদিনই গণভোট হোক। একমাত্র জামাত ইসলাম, কিছু ইসলামী দল এবং এনসিপি বলছে যে সেটা আগে হোক। কিন্তু ওইটারও কিন্তু আপনার শুধুমাত্র যদি এই গণভোটের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আপনার পরবর্তী পার্লামেন্টের উপরে বাইন্ডিং না, কারণ আপনার পার্লামেন্ট সার্বভৌম না। পার্লামেন্টের অভিভাবক হচ্ছে হলো আপনার উচ্চ আদালত, কিন্তু একটা পার্লামেন্ট আরেকটা পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না।
মনে করেন যে আমি এই পার্লামেন্ট সিদ্ধান্ত নিলাম, ওই পার্লামেন্টকে আমি বললাম যে এটা তুমি যেমন 7 খ, যেখানে বলা হয়েছে এইগুলির পরিবর্তন অলঙ্ঘনীয়, যেগুলি পরিবর্তন করা যাবে না, এই কথা কিন্তু সংবিধানে লেখা যায় না। এটা কিন্তু আনকনস্টিটিউশনাল। শেখ হাসিনা এই আনকনস্টিটিউশনাল কাজটা করে যাচ্ছে। আমরা হয়তো ভয়ে এটাকে বলতে পারি না যে না এটা আপনি বাতিল করে দেন। সেই কাজটা, সেই মানে আনকনস্টিটিউশনাল কাজটা হলো আপনার মানে এই সংবিধান, কি হলো আপনার পার্লামেন্ট, আরেকটা পার্লামেন্ট সেই কথা বলতে পারে। ফলে গণভোটের মাধ্যমে আপনি যেই জনগণের অভিপ্রায় বা পিপলস উইলটা নিলেন, সেই উইলটা মেয়ারলি জনমত যাচাই, এইটা পরবর্তী পার্লামেন্টের জন্য বাইন্ডিং নাও হতে পারে। এই জন্যই কোনো বন্ধু বলছেন যে মানে নতুন পার্লামেন্টকে কিছুটা সীমিত আকারে হলো একই সাথে পার্লামেন্ট এবং মানে সংবিধান সংস্কার সভা হিসাবে ঘোষণা করা হোক, এবং তাকে বলা হোক এই কাজগুলি তুমি করতে পারবে। এই কাজগুলি করার পরে তার সেই সংবিধান সংস্কার সভার যেই স্ট্যাটাস, সেই স্ট্যাটাস বাতিল করা হবে। 15 তারিখে স্বাক্ষর হবে বলে সবাই করবে। 15 তারিখে স্বাক্ষরের তারিখ দিয়েছে। আমাদের দিক থেকে আমরা খুব ক্লিয়ারলি বলেছি, আমি এটা এর জন্য খুব ভৎসনার শিকার হয়েছি কমিশনের কারো কাছ থেকে। আমি ক্লিয়ারলি বলেছি যে সংবিধানের 2টা পার্ট থাকে, একটা হলো ফিলোসফিক্যাল পার্ট, একটা হচ্ছে হলো অপারেটিভ পার্ট। আপনি অপারেটিভ পার্টে আপনি নেগোসিয়েশন করতে পারেন, আপনি 10 বছর প্রধানমন্ত্রী থাকবে না উচ্চকক্ষ হবে না কি হবে সেগুলো আপনি, কিন্তু ফিলোসফিক্যাল যে পার্টটা, যেটা মূলনীতি, আমি বলেছি যে 23 বছর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে এবং স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই কথা বলার মধ্যে দিয়ে যেই বাতাবরণ তৈরি করা হয়েছিল, সেইটাই 72-এর সংবিধানের মূলনীতির মধ্যে আছে। এবং আমি কমিউনিস্ট পার্টি হিসাবে, মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণকারী হিসাবে আমি সেই মূলনীতিকে মনে করি। আপনি যদি মূলনীতি পরিবর্তন করতে চান, তাহলে আমার পক্ষে তো এই সনদ স্বাক্ষর করা সম্ভব হবে না। কিন্তু আপনি যদি এই 4টা বিদ্যমান 4 মূলনীতি রেখে আপনি নতুন যে প্রস্তাব করেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্প্রদায়িক ধর্ম পালনের অধিকার ও সম্প্রীতি, সেটা করেন আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি বিদ্যমান 4টা মূলনীতি পরিবর্তন করেন, তাহলে কমিউনিস্ট পার্টির পক্ষে আপনি যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, তারপর কমিউনিস্ট পার্টির পক্ষে আপনার সনদ স্বাক্ষর করা সম্ভব না। আমি আপনার এই বক্তব্য শুনে আমার একটা আমাদের প্রফেসর সলিমুল্লাহ খান প্রায় দেখবেন একটা গল্প বলে যে একজন বুজুর্গ ব্যক্তির সূচ বা নিডেল হারাই গেছে, তা সেই লোক রাস্তায় সূচ খুঁজতেছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি সূচ কোথায় হারিয়েছেন? কয় বাসায়। তা রাস্তায় খুঁজছেন কেন? কয় বাসায় আলো নেই, তাই রাস্তায় খুঁজছি। তা বাংলাদেশের প্রধান সমস্যাটা কি? প্রধান সমস্যাটা আমি মনে করি যে রিস্টোরেশন অফ ডেমোক্রেসি, যেটার জন্য আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানটা করলাম, 17 বছরে গণ অভ্যুত্থান করলাম। এই রিস্টোরেশন অফ ডেমোক্রেসিকে যদি আপনি মানে সাম আপ করতে চান, তাহলে ন্যাশনাল ইলেকশন, এই ন্যাশনাল ইলেকশনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হওয়ার কোনো আলোচনা নেই। কেন আপনার মোডার্টে আছে যে ফ্রি ফেয়ার ইলেকশন, কিন্তু আপনি জুলাই সনদে দেখেন তো সেখানে কি লেখা আছে? ক্ষমতায় যে আপনি কি কি করবেন, আর আপনি ক্ষমতায় কেন আপনি হাসিনাকে তাড়ালেন, তার একটা ফিলোসফিক্যাল পার্ট, সে একটা ওয়ার্ড ব্যবহার করেছে, ফিলোসফিক্যাল পার্ট আর অপারেটিভ পার্ট। আমি দেখলাম যে হ্যাঁ, এটা আমাদের জুলাই সনদেও কিন্তু একটা ফিলোসফিক্যাল পার্ট আছে, কেন আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা করলাম, কেন আমাদের জুলাই করলাম। এখন এই জুলাই সনদের মধ্যে নির্বাচন ফ্রি ফেয়ার হওয়ার কোনো ব্যবস্থা নেই, যেটা আমাদের প্রধান সমস্যা। এখন জুলাই সনদে আপনি ইমপ্লিমেন্ট করবেন না এরকম একটা আস্থা এবং বিশ্বাস দলগুলোর মধ্যে নেই, দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন তার জন্য আমরা বিএনপি 3টা অপশন দেখিয়েছিলাম, সবাই জানেন, পুরনো আলোচনা। 3টা অপশন দেখে সর্বশেষ দলগুলো চাপিয়ে দিল গণভোট, যে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করা একটা নিশ্চয়তা, অ্যাসুরেন্স এটা। এখন আমার বক্তব্য, এই গণভোটটা কি আসলে খুব প্রয়োজন ছিল? আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি, কারণ এই গণভোটে যে ফিলোসফিক্যাল পার্টটা আছে, এখন মনে করেন আল্লাহ না করে যদি গণভোট হেরে যায়, যদি হেরে যায়, তাহলে জুলাই আমাদের ভুল ছিল, আমাদের মুগ্ধর রক্ত, সাইদের রক্ত, ওয়াসিমের রক্ত, আমাদের 17 বছরের আন্দোলন সংগ্রাম, আমাদের সবাই কি ভুল করলাম? তাহলে কি হাসিনাই ঠিক ছিল? ফিলোসফিক্যাল পার্টটা যদি, পটভূমিটা যদি আপনি বলেন জুলাই সনদের, যদি হেরে নাও যায়, আমার ধারণা হা ভোট জয় যুক্ত হবে। তাইলে আপনার যদি 10 ভাগ বা 15 ভাগ ভোটও পড়ে,
এই জুলাই সনদের বিপক্ষে, তাইলে কি এই হাসিনার বয়ান রাজনীতিকে, হাসিনার পিছনের রাজনীতিকে আপনি ভ্যালিডেট করছেন না? তাহলে আমি মনে করি একটা অপরিণামদর্শী, মানে ইমপ্রুডেন্ট। এখানে আরেকটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে, টেকনিক্যাল প্রশ্ন, যে জুলাই সনদ নিয়ে, সনদের তো অনেকগুলো দিক, আপনি তো উনি মোটা দাগে দুটো ভাগ করেছেন, ফিলোসফিক্যাল দিক, অপারেটিভ পার্ট। অপারেটিভ পার্টও তো অসংখ্য বিষয় আছে, তো ধরেন অসংখ্য বিষয় আমরা, হ্যাঁ, তো এই 166 থেকে 80 বা 70-এ এসে 84টা বিষয়ে মানুষ কিভাবে মত দেবে? আমি ধরে নিলাম যে বিএনপি, জামাত, এনসিপি, কমিউনিস্ট পার্টি সবাই একমত 84। আমি একজন সাধারণ নাগরিক, আমি কোনো দল করি না, আমি 84 বিষয়ের হয়তো দেখা যাবে 10টা বিষয়ে একমত নাও হতে পারি, তা আপনি ভোটটা কিভাবে হবে? মানে আমি এটা একটা টেকনিক্যাল ইস্যু। এইটা তো আমি বললাম, দেখেন আমাদের নির্বাচনটাকে আনসার্টেন করার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ কিন্তু আমরা তুলছি, লাস্টে যায় ঠেকলো গণভোটে। এখন আপনি বলছেন যে আমি দেখলাম যে আমাদের দল বিএনপি, আমরা তো এইগুলোকে মোকাবেলা করতে হচ্ছে বড় দল হিসেবে। ছোট ছোট দল তো আপনার এই যে একটা ন্যারেটিভ বলে, সুপারফিশিয়াল একটা কথা বলে এটা নিয়ে কোনো কথা বলে না, তাদের তো উদ্দেশ্য নির্বাচনটা আনসার্টেন করা। বিএনপি সেটা সমালোচনা করলো যে ওই যে প্যাকেজগুলো দেখলাম একটা, যে যেগুলো বিষয়ে ঐক্যমত সেটা একটা প্যাকেজ, আর যেটা ঐক্যমত না সেটা আমাদের নির্বাচনী ইশতেহারে দিব। আমি একটু জটিল বুঝতেছি না যে এই এতগুলো পয়েন্ট একটা লোক পড়বে, পড়ে কিভাবে সম্ভব কিনা, সব বিষয়ে তো একমত নাও হতে পারে। দেশের লিটারেসির পরিমাণ কত লোক এই জিনিসটা পড়ে বুঝবে, আমি তো এটাই বুঝছি না। আমি দেখলাম গণভোটের সাধারণ থেকে একটা ইস্যু, শুধুমাত্র ইতালিতে এবার একটা গণভোট হয়েছে 22 সাল কি 23 সালে, সেইটাই আমি দেখলাম যে 5টা ইস্যু, তার মধ্যে একটা ছিল আপনার নাগরিকদের, বিদেশি নাগরিকদের আপনার নাগরিকত্ব দিবে কিনা, আর হলো শ্রমিকদের অধিকার দিয়ে 4টা, আর ওই একটা 5টা, এই পয়েন্টে একটা ইতালিতে একটা গণভোট হয়েছে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর আর কোথাও এতগুলো ইস্যু নিয়ে গণভোট হয়েছে তা আমার জানা নেই। তারপরেও বলছি, দেখেন এই গণভোটটা যদি আপনি এখন যদি কেউ সংক্ষুব্ধ হয় যে রতন এখন আমাদের বন্ধু, এই জন্যই রতন বললাম, সে যদি এখন যায় বলে যে গণভোটটা বৈধ না, কারণ সংবিধান এখন গণভোটটা নেই, আপনার বর্তমান 142 কিন্তু রিপিল হয়ে গেছে, তা হাইকোর্ট যদি ওই আল্লাহ না করে আবার বলে যে এই রিটটা গ্রহণ করলাম আমি, তাহলে নির্বাচন বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন নির্বাচন বন্ধ হয়ে যাবে না। তারপরে যদি গণভোট হয়ও, এখন আপনি বলছেন যে গণপরিষদ মিনস টু মেক এ নিউ কনস্টিটিউশন, তাই না? তাহলে নিউ কনস্টিটিউশন মানে তো আমরা তো জানতেছি যে 71 ভুলিয়ে দেওয়া, 90 ভুলিয়ে দেওয়া, 24 থেকে বাংলাদেশের যাত্রা, মানে কত রকম যে কনস্পিরেসি হচ্ছে যে নির্বাচনটাকে আনসার্টেন করে তোলবার জন্য, এবং শিফট করে কোথায় যে নিয়ে যাচ্ছে। এর ভিতরে হচ্ছে কি আমাদের যে প্রধান সমস্যা, যেটা যে এখন ইকোনমিক্স, আপনি দেখেন আমাদের ইকোনমি একদম মানে ফ্রাজাইল। আপনি দেখেন না বাংলাদেশের সামাজিক সমস্যা কিভাবে বাড়ছে, আপনি দেখেন, আপনি যদি রোহিঙ্গা ইস্যুটা আপনি দেখেন, ওইখানে যে মানবিক বিপর্যয় ঘটেছে, বিদেশি যে অনুদান ওটা কিন্তু অনেকটা বন্ধ হয়েছে, যারা পত্রিকাগুলো পড়েন দেখবেন। এবং ওই রোহিঙ্গা ইস্যুতে আমি দেখলাম এই সরকার কিন্তু ঠিকমতো অ্যাড্রেস করতে পারে। 17 না 15 লক্ষ রোহিঙ্গা আজকে যদি অমানবিক জীবন যাপন করে, তারা তো আপনার দুর্বৃত্ত হতে যায় বাধ্য, পেটের ক্ষুধায়, মানসিকতা মানে দুর্বৃত্ত হতে, তখন তো আমাদের সাধারণ মানুষের ঢুকে আমাদের সামাজিক সমস্যার সৃষ্টি হবে না? আমাদের স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে যাওয়ার পথে, এডুকেশনের খাত একই অবস্থা। অতএব রাষ্ট্রটা যে আপনার ভঙ্গুর হয়ে যাচ্ছে, রাষ্ট্র স্টেটহুডটাই থাকছে না আমাদের, এইটা নিয়ে কোনো চিন্তা নেই। ক্ষমতায় যে কি ফ্যাসিবাদ যেন আর না আসতে পারে, এটা কি একটা ফিলোসফি। আরে ভাই, ফ্যাসিবাদ যদি আসে তখন কি সংবিধানকে মেনে আসে, চুড়ে ফেলায় আসে? মানে এই যে থিওরিগুলো দিচ্ছে পুনরায় ফ্যাসিবাদ যেন না আসতে পারে, এর জন্য বলে আমাকে আগের থেকেই। ওই যে মিস্টার রতন যেটা উল্লেখ করছিলেন যে শেখ হাসিনা তো সংবিধানে অপরিবর্তনীয় বেশ কিছু বিষয় সংযোগ করেছেন, কোথায় সেগুলো এখন? ভাই, যদি বিপ্লব হয় বা অভ্যুত্থান হয়, সেই সংবিধানে কেউ ধার ধারে পরে যায় ওইটাকে ওই সংসদ দিয়ে আবার র্যাটিফাই করে দেয়, তাই না? তো এই সমস্ত ফালতু আপনার ফিলোসফিতে না গিয়ে আমাদের দেশে প্রত্যেক 5 বছর পর পর যেন ইলেকশনটা হয়, সেটা ফ্রি এবং ফেয়ার হয়, তার এক মিনিট ডেমোক্রেসি একটা ওই যে আপনার ভিত রচনা হবে আস্তে আস্তে। এখন মানুষের প্রধান সমস্যা আপনার যেভাবে কর্মসংস্থান হারাচ্ছে মানুষ, আপনি দেখেন না, চাকরি নেই বাজারে, আপনার মানুষ চাকরি করতে পারছে না, এবং যারা চাকরি ছিল তাদের চাকরিতে ছাঁটাই হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে, এইসব বিষয়ে কোনো আপনার কোনো কথাবার্তা নেই। শুধু
ক্ষমতায় যে কি করব। আর যে সমস্ত দল আপনি দেখেন এখন নির্বাচনটা করতে বাধা দিচ্ছে, যে পিআরের মতো একটা জিনিস তুলছে, এই দেখলাম এখন গণভোটের সাথে পিআরও যোগ করতে হবে। তা পিআর নিয়ে অনেক কথা বলেছে। আমি একটা দেখলাম যে পিআর কেন এই জামাতে ইসলাম পিআর নিয়ে এত লাফালাফি শুরু করে হঠাৎ করে। পিআর ইস্যুটা কিন্তু আমি এতদিন রাজনীতি করি, পিআর নিয়ে ওই যে কাইম ভারে একটা আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, ওনাদের একটা বক্তব্য আমি শুনছিলাম একদিন, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, যেটা আমি এরপরে যে পিআর জামাত কখনো বলছি, আমি আমার তো আমি 40 বছর রাজনীতি করি, আমি এত পিআর নিয়ে এত বাংলাদেশে শুনিনি। তা আমি দেখলাম অনেক করে মানুষ বলে নাকি তাদের সিট বাড়িয়ে নেওয়ার জন্য অমুক তমুক অনেক কথা। আমি এটা দেখলাম জামাতের যারা জাতীয় পর্যায়ের নেতা, মনে করেন আমির, তারপর তাহের ভাই, নায়েবে আমির, এরা কিন্তু এলাকায় জনপ্রিয় না, এরা কিন্তু এমপি হতে পারবে না, এদের আরও যে বড় বড় পোস্ট আছে, কিন্তু ওদের প্রান্তিক পর্যায়ে কিছু কিছু লোক আছে আমির, তারা কিন্তু খুব জনপ্রিয়, তারা এমপি, কিন্তু ওদের লাভ নেই। ওরা এখন করছে কি, ওই প্রান্তিক পর্যায়ের নেতাদের ভোটটাকে হাইজ্যাক করে, এ সত্য কথা ভাই, আমার এদের ভোটটাকে হাইজ্যাক করে টপ থেকে হবে, মানে পিআর হলে তো উপর থেকে হবে। এটা তো আপনার জামাতের আমির যে শফিকুর রহমান সাহেব, উনি লিখবে, যদি 5টা পায় ওরা, 5 জন তো উনি লিখবে, উনি ইচ্ছা মতো 5টা লিখবে। না ওটা তো ইলেকশন আগেই নাম দিয়ে দিবে, উনি এক নাম্বার ওনার নাম থাকবে, প্রোটোকল যে নিয়ম হবে কি, আমিরের নাম, তারপর ডেপুটি আমিরের নাম, তারপর সেক্রেটারি জেনারেলের নাম, জিতবে দেখা যাচ্ছে আপনার পঞ্চগড়ের এক লোক, ওর ভোটটা হাইজ্যাক করে উনি নেবে। এই হলো পিআরের মূল রহস্য আমি দেখলাম। তবে 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 আমি মনে করি যে আমরা যে একটা আমাদের অভিজ্ঞ, মানে 50 বছরের আমরা একটা রাজনৈতিক দল, 4 বার আমরা ক্ষমতা এসেছি, দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আমাদের। এই দলের অনেক দায়িত্ব। আমরা এই যে অন্য যে রাজনৈতিক দল বিভিন্ন রকম সুপারফিশিয়াল কথাবার্তা বলছে, এগুলো আমরা মোকাবেলা করছি, এটা ঠিকই। তবে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে যদি আমরা করে না নিতে পারি, তাহলে বাংলাদেশ যে একটা আলটিমেটলি, মানে আমি আলটিমেট কথা বলছি, একটা ক্লায়েন্ট স্টেটে পরিণত হবে। আপনি আমাদের জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনার প্যাট্রনটাকে, আপনি যে ক্লায়েন্ট হবেন, তা আপনি মক্কেললি আপনার মূল মুরব্বীকে, মুরব্বীতে আপনি দেখছেন আমাদের দেশে মুরব্বী রাষ্ট্রগুলোর যে কি পরিমাণ, আমরা এই তৃতীয় বিশ্বের সব দেশেই এরকম, বিকজ গ্লোবালি উই আর ভেরি মাচ কানেক্টেড। আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের নির্বাচনটা যে কোনোভাবেই, এবং বর্তমান সরকার, এই সরকারের কিন্তু একটা আন্তরিকতার বিষয় আছে। ডক্টর ইউনূস তিনি বলছেন যে ঐতিহাসিক নির্বাচন হবে, তারপরে নির্বাচন হবে, কিন্তু আমি তখন দেখলাম ওই যে মেহেদি যে G2 মনে হয়, G2 না, ওর এটার নাম আপনার জেট্রো এরকম একটা কি, ওইখানে দেখলাম তিনি বলছেন ডক্টর ইউনূস সাহেব যে মাহদী হাসানের সাথে বলছে 5 বছর 10 বছর 15 বছর আমি 50 বছর থাকলেও জনগণ এটা ভালোভাবে নিচ্ছে, আমার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। এবং আরও একটা উনি বলছে, মানে উনি থাকতে পারে ইচ্ছে করে, তার যে মেয়াদের কথা বলছে, মেয়াদ নেই। তখন আমি জিজ্ঞেস করলাম যে উনি বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, বাই ফেব্রুয়ারি হবেই, তাহলে এই কথাগুলো বলছে কি জন্য? তাহলে কি নিজের ক্রেডিট দেখানোর জন্য, নাকি আসলে এটা তিনি মিন করেন যে এই নির্বাচন, যেমন একজন উপদেষ্টা বলতেছে জামাত আর বিএনপি পুরো আপনার ব্যুরোক্রেসি দখল করে নিচ্ছে, যদিও এই কথাটা আমি ঠিক না। জামাত যে নিচ্ছে এই আলোচনা এখন তো আপনি আনেননি বলে আমি তুলছি না, উনি ওই জায়গায় থেকে এটা বলছে, তার মানে যে উনি যে একটা নিউট্রাল ক্যারেক্টার এই সরকারে, সেটাও তারা প্রশ্নবিদ্ধ করছে। তার মানে সরকারেরও কিন্তু আন্তরিক হতে হবে এই নির্বাচনটা অনুষ্ঠানের জন্য। শুধু বিএনপি তো আপনি দেখছেন কতটা আন্তরিক। আমরা 7 তারিখে সরকার গঠনের আগেই, সরকার গঠন হচ্ছে 8 তারিখে, 7 তারিখে আমরা নির্বাচনের অপরিহার্যতা উপলব্ধি করেছি এবং জনগণের সামনে জানিয়েছি নির্বাচনটা দরকার। এখন এই প্রমাণ হয়েছে যে নির্বাচনটা আসলে কত দরকার। এজন্য সমস্ত রাজনৈতিক দল এবং সরকারকে বেশি আন্তরিক হতে হবে। আমাদের প্রশাসন, আমাদের ল এনফোর্সিং এজেন্সিস, তারাও নির্বাচনটাকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করবার জন্য কোনো দিকে টিল্ট ডাউন হলে কিন্তু হবে না। এইসব বিষয়ে আমাদের বেশি বেশি আলোচনা করা দরকার। তা না করে আপনার ঐক্যমত কমিশনে
আমি সরি টু সে সামথিং, যে আমি দেখছি যে এটা একটা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই হচ্ছে না সেখানে। সো মিস্টার আব্দুল্লাহ হিল কাফি রতন, আপনি কি মনে করেন, আমি যে প্রশ্নটা করলাম যে এতগুলো বিষয়টিকে আলোচনা হয়েছে, আপনারা করেছেন কমিশনে, যে এই 84টা বিষয় কিভাবে মানুষ ভোট দেবে এবং বাংলাদেশের মানুষকে এই সচেতন করা, এই বিষয়গুলো প্রত্যেকের মাথার মধ্যে ঢোকানো তো একটা বিষয় আছে যে ভোট দিতে চাইবে। পিআরের ইস্যুটা মিস্টার হেলাল টানলেন। আরেকটা প্রসঙ্গ, যেমন এনসিপি, আপনি যেহেতু নতুন রাজনৈতিক দলের কথা বলছিলেন, তারা এখন তাদের প্রতীক নিয়ে এবং নিবন্ধনের ইস্যুতে তারা নিবন্ধন নেবেন না, তাদের শাপলা চাই, শাপলা না দিলে ধান চাই, অথবা ধানের শেষ অন্য কাউকে দেওয়া যাবে না, মানে অনেক রকমের কথাবার্তা, তাহলে না হলে নির্বাচনও হবে না, এরকম কথাবার্তা তারা বলছেন। সো আপনি আপনার কাছে প্রথম কথা হচ্ছে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে 11টা সংস্কার কমিশন করেছে। দেখেন তারা ঐক্যমত্য কমিশন কোন কোন কমিশনগুলিকে নিয়ে আসছে। প্রথম কথা হচ্ছে তারা সংবিধান, সংসদ নির্বাচন, মানে নির্বাচন কমিশন সংস্কার। 3 নম্বর হচ্ছে পুলিশ, দুর্নীতি দমন, তারপরে প্রশাসন, আরেকটা। কিন্তু জনগণের যে জীবনযাত্রার সঙ্গে যেই সংস্কারগুলি যুক্ত ছিল, স্থানীয় সরকার, আপনার নারী সংস্কার কমিটি, তারপর হচ্ছে হলো আপনার শ্রমিকদের যে সংস্কার ছিল, তারপর গণমাধ্যম, এইগুলি কিন্তু তারা হলো প্রশ্নের মধ্যে আনে নাই। প্রশ্নের মধ্যে এনেছে কোনগুলি? যেগুলিতে শাসন ব্যবস্থাকে আরও পাকাপোক্ত করা যায়, সেই সংস্কারগুলি তারা এনেছে। 166টা প্রশ্ন এনেছিল, তার মধ্যে বলেছে যে কিছু সংস্কার নির্বাহী আদেশই করে ফেলা যাবে, ফলে 84টা প্রশ্নের মধ্যে এসে ঠেকেছে। তার মধ্যে অনেক সংবিধান নিয়ে আছে বোধহয় 20টা না মানে 22টা ইয়ে আছে। তো ওইখানেই মানে মূল তো অন্যগুলো না, দুর্নীতি দমন, পুলিশ, এগুলি কিছু না, সমস্ত কিছু ঠেকছে গিয়ে হলো সংবিধান সংস্কারে। এখন আমি শেষ সভায় বলেছিলাম ঐক্যমত্য কমিশনের কাজ তো ঐক্যমত্য তৈরি করা। এখানে যেগুলিতে ঐক্যমত্য হয় নাই লিমিট, সেগুলি সব রাজনৈতিক দলকে বলে দেন, আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে দেন। যেগুলি ঐক্যমত্য হয়েছে সেগুলিকে আপনি একটা প্যাকেজ তৈরি করেন। আপনি জিল্লুর ভাই, আমি একটা ভোট দিয়েছিলাম 91 সালে, বাকি 77 বা এই এরশাদ আমলে যে গণভোট হয়েছে সেগুলিতে আমরা অংশগ্রহণ করি। আপনি মানুষকে জিজ্ঞেস করেন, মানুষ তো গণভোট বলে না, বলে হানা ভোট। আপনি হ্যাভ টু থ্রো এ কোশ্চেন, একটা কোশ্চেন। এখানে যে আমাদের আলী রিয়া স্যার বললো যে দুইটা প্যাকেজ হবে, একটা হলো ঐক্যমত, একটা হচ্ছে ঐক্যমত ছাড়া। তো 2টা কোশ্চেনের মধ্যে আপনি 84টা প্রশ্ন, আপনি কোনটা ঐক্যমত আছে কোনটা ঐক্যমত নাই আপনি কিভাবে বুঝবেন? সেটা তো বোঝা যায় না। ধরেন 84টা বিষয় আপনারা 30টা রাজনৈতিক দল একমত হয়েছেন। আমি বলছি, আমি একজন সাধারণ নাগরিক, আমি আপনার কোনো দলের সঙ্গে যুক্ত না, আমার 84টার ধরেন 80টাই ধরলাম আমি একমত, 4টা বিষয়ে আমি একমত না, আমি সেটা কিভাবে আমি সেখানে হচ্ছে যে যেগুলিতে রাজনৈতিক দলগুলি ঐক্য, এই তাহলে তো আপনি তো ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন করছেন। এই রাজনৈতিক দলের সাথে আলোচনা করার অধিকার কে দিল? পিপলসকে বাদ দিয়ে, আপনি জনগণকে 18 কোটি জনগণকে বাদ দিয়ে শুধু রাজনৈতিক দল এখানে কি মত দিবে? আমি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলাম ফার্স্ট ডেতে, আমি যখন বক্তৃতা দিই, আমি বলছি যে দেখেন এগুলি একটা সমঝোতা করেন, চুক্তি করেন। সেই চুক্তি ইটস এ পলিটিক্যাল কন্ট্রাক্ট বলতে পারেন, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট বলেন। আর 18 কোটি জনগণকে এটা সাক্ষী রেখে দেন যে যারা এই রাজনৈতিক দলগুলি যারা এটা মানবে না, নির্বাচনে জয়লাভ করার পর তারা এটা করবে না, যেই অভিজ্ঞতা আমাদের আছে 90 সালের 3 জোটের রূপরেখা, কেউই মানে নাই। এইটাও যে না মানে, তাহলে 18 কোটি জনগণকে সাক্ষী রাখেন। মানে এটা আমি বলছিলাম যে একটু ইয়ে করে ভেগ করে বলছিলাম যে 18 কোটি জনগণকে সাক্ষী রাখেন, যারা মানবে না তাদেরকে হচ্ছে হলো আপনি লায়াবল করে দেবেন জনগণের কাছে। কিন্তু আপনি এই রাজনৈতিক দলগুলি একটা প্রশ্ন সেট করলো, সেই প্রশ্নে আমার তো দ্বিমত থাকতেই পারে। আপনি বললেন সাধারণ মানুষের আমার দ্বিমত থাকতে পারে, আমি 24টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন আমি হলো দ্বিমত করতে পারি, কিন্তু এটা তো হবে না। এখানে একটা প্যাকেজ হবে, অ্যান্ড দে উইল থ্রো এ কোশ্চেন যে আপনি জুলাই জাতীয় সনদ মানেন কি মানেন না, হা অবলিক না, এটা তো হতে পারে না। সেটা তো আপনি দিস ইজ নট মানে আনডেমোক্রেটিক, আই উড সে পারফেক্ট মানে প্রতিফলন অফ পিপলস ভার্ডিক্ট। সুতরাং এই জায়গাটায় গলতিটা থাকবে। এটা আমি জানি না এটা কি বিবেচনা, তারপর জোর করে করতে হবে, জোর করে করতে হবে। এটা জনমত হিসাবে থাকবে। এটা আসলে এইটা দিয়ে হলো পরবর্তী পার্লামেন্টকে কিছু করা যাবে না। আরেকটা কথা বললেন যে এই যে ধানের মানে শাপলা, পাশের দেশ ভারতের কিন্তু এখন ক্ষমতাসীন দলের মার্কা কিন্তু পদ্ম।
তারা পদ্ম বলে, আমরা হলো শাপলা বলি। এখন এনসিপি কি মনে করতেছে যে বিজেপি পদ্ম মার্কা নিয়ে জিততেছে, আমি যদি এই পদ্ম মার্কা বা শাপলা মার্কা নেই আমিও জিতবো? এটা তো একবারে মানে বাল সুলভ আচরণ। এটার মধ্যে কোনো পরিপক্কতা নাই, এটার মধ্যে কোনো ইয়ে নাই। আপনি মার্কা দিয়ে তো আপনি নির্বাচন জয়লাভ করতে পারবেন না। আপনাকে যদি যেই মার্কাই দিক, ইউ হ্যাভ টু, আপনার ক্যান্ডিডেট থাকতে হবে, আপনার মানে সেই রকম প্রোগ্রাম থাকতে হবে, সেই রকম ইয়ে থাকতে হবে। এবং বিএনপি একটা খুবই মানে চার টার্ম ক্ষমতায় ছিল, তারা প্রথমে ক্ষমতায় নিয়েছে, তারপরে ক্ষমতায় থেকে দল করেছে, সে নির্বাচন করে জয়লাভ করেছে, আবার নির্বাচনে মানে কি বলে ক্ষমতার বাইরে থেকে নির্বাচন করে জয়লাভ করে ক্ষমতায় গেছে। দুইটা অভিজ্ঞতায় কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রামও করেছে বিএনপি এবং গণতন্ত্রের জন্য বিশাল সংগ্রাম করেছে। সেই সংগ্রামে হেলালরা আমরা একসাথেই রাজপথে ছিলাম। তো আমার কথা হচ্ছে যে বিএনপির সাথে যদি এনসিপি নিজেকে তুলনা করে, এবং এই মার্কা তো ধানের শীষ মার্কা তো হলো ভাসানির মার্কা, এবং সেই মার্কা তো এনসিপির নিজের মার্কা না। এখন এনসিপি কেন বলবে যে ধানের শীষের মার্কা হচ্ছে হলো বিএনপিকে দেওয়া হবে? তাহলে কেন তুমি বলতেছো না যে আমাদের হাইকোর্টে যেই চিহ্নটা ঝুলে আছে দাঁড়িপাল্লা, বা আমরা যদি বলি হলো মানে সেটার বিরুদ্ধে তোমার কোনো বক্তব্য নাই? তুমি তো দাঁড়িপাল্লার পক্ষে আছো, কিন্তু ধানের শীষের পক্ষে নাই। এবং একটা সময় আমি যাই না, এটা হেলাল মনে আছে কিনা, ওবায়দুর রহমান সাহেব যখন আলাদা বিএনপি করেছিল তখন হলো ওনাকে জাহাজ মার্কা দেওয়া হয়েছে। একবার জাহাজটা হলো নৌকার কাছাকাছি একটা ঘটনা, এবং প্রচুর ভোট ওবায়দুল কাদের পেয়েছিলেন। তো ওইরকম একটা ঘটনা যদি এখন ধানের শীষে কাউকে গমের শীষ দিয়ে দিল, এইগুলি হচ্ছে যে একটা আমি সেই কথা বলছি, হেলাল যে কথাটা বলছি খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখেন, ক্ষমতা লোভী যদি না হয় মানুষ, সুশীলা কার্কি নেপালে তাকে ক্ষমতা আসছে, পরের দিন এসে বসে 6 মাস পরে 5ই মার্চ ইলেকশন হবে। বাংলাদেশে দেখে বলছে আমরা প্রফেসর সাহেবের কাছে তো এটাই প্রত্যাশা করেছিলাম। উনি তো আমি এটা বারবার বলি, আপনার সাথে আমি আর 3-4 বার বলছি, উনি তো এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। যে যাই বলুক যে উনি মাস্টার মাইন্ড, উমুক তুমুক, হেন তেন, আমরা তো দেখি নাই যে উনি এই আন্দোলনের মধ্যে, আমরা তো দেখি নাই যে উনি কোন বিবৃতি দিয়েছিলেন এই আন্দোলনকে। হি ওয়াজ ইন প্যারিস। ফলে ওনাকে আমরা নিয়ে আসছিলাম যে উনি আমাদের কাছে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটা ব্যক্তি, যিনি ডেমোক্রেসি সম্পর্কে তার একটা ভালো ধারণা থাকতো। কারণ উনি ডেমোক্রেটিক যে রাষ্ট্রগুলি, সেইগুলি রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, অমুকদের সাথে তমুক দেশের রাজা রানীর সাথে তার সম্পর্ক, ফলে ওইখান থেকে শিক্ষা তো উনি গ্রহণ করেছেন। তার উচিত ছিল যে মানে এসেই বলা যে আমি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দিব, যেই নির্বাচনে কালো টাকার কোনো থাকবে না, বেশি শক্তির কোনো ব্যবহার থাকবে না, ধর্মের অপব্যবহার থাকবে না, এবং আমার প্রশাসন কোনো কারসাজি করবে না, এরকম একটা নির্বাচন দেওয়া দরকার ছিল। সেই কাজটা না করে প্রফেসর সাহেব নিজেকে বিতর্কিত করেছেন, এবং হেলাল যেই মানে আশঙ্কাটা তৈরি করেছে, আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে বিশাল সংকট তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। জি, মিস্টার হেলাল, এই মার্কার ইস্যু তো আছেই, আরেকটা হচ্ছে যে আপনি নিজেও বলছিলেন যে নির্বাচন একটা হওয়া দরকার। মিস্টার রতন বললেন যে একটা আশঙ্কাও তৈরি হচ্ছে, আপনার কথার প্রেক্ষিতেই তিনি বললেন। তা আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা হওয়া দরকার, কিন্তু সেটা কী ধরনের নির্বাচন? সেটা কি শেখ হাসিনার 14, 18, 24-এর ধারাবাহিকতার একটা নির্বাচন? ঐতিহাসিক তো আপনি ভালো নির্বাচন দিয়ে করতে পারেন, খারাপ নির্বাচন দিয়ে করতে। জি, আমার বক্তব্য হলো, দেখেন, প্রথমে একটু এই যে আমি মার্কাটা একটু বলে নিই। আমরা কি বলেছি যে শাপলা মার্কা এনসিপিকে দেওয়া যাবে না? এনসিপি বলছে যে ধানের শীষে নাকি কেড়ে নিবে। এই কথাগুলো বলে তারা আপনার রাজনীতির মাঠে বক্তৃতায় আলোচনায় থাকতে চায়, এটা কোনো একটা ফ্রুটফুল কথা তারা বলেনি। আমার বক্তব্য হলো যে আওয়ামী লীগ বিদায়ের ফলে, আওয়ামী লীগের পতনের ফলে যে রাজনীতিতে একটা কিন্তু শূন্যতা তৈরি হয়েছিল, আপনাকে মানতেই হবে। অবশ্যই একটা পলিটিক্যাল পার্টির এই পরাজয়, বিশেষ করে এই ব্যাপক পরাজয়, রাজনৈতিক আদর্শিক পরাজয় তাদের, এই ভ্যাকুমটা আমার ধারণা ছিল এই ছাত্রদের যে সংগঠনটা, এরা এটা পূরণ করবে। আমি অনেক টেলিভিশন টক শোতে বলেছি যে এরা হলো আমাদের আন্দোলনের সন্তান। প্যারিস আপনার ফ্রান্স বিপ্লবে যেমন নেপোলিয়ান বোনাপার্টকে বলা হয়
ফ্রান্স রেভলিউশনের সন্তান, এরকম আমি বলতাম যে বাংলাদেশের 14-17 বছরের গণ অভ্যুত্থানের সন্তান হলো আমাদের এরা, পোস্টার বয় বলতাম এই আন্দোলনে। এরা একটা রাজনৈতিক দল যদি ইন্ডিপেন্ডেন্ট গঠন করতে পারতো, এটা সবচেয়ে বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্রের জন্য ভালো হতো, সবচেয়ে ভালো হতো। কিন্তু আমি দেখলাম এই দলটি অন্য একটি রাজনৈতিক দলের ভাবশিষ্যে পরিণত হয়ে গেছে, মানে আরেকটা দলের ফ্রন্ট অর্গানাইজেশন বা ভাবশিষ্য বলতে পারেন, আপনি ব্রেন চাইল্ড বলতে পারেন। এবং এই দলটি যখন ক্ষমতায় গেলো তখনই আমি সমালোচনা করেছিলাম, অনেকে অনেক কথা বলেছিল যে এরা বিপ্লবের সামনে ছিল, ক্ষমতায় গেলে সমস্যা কি, জুনিয়রদের তো পরীক্ষা করা যেতে পারে। তখন আমি বলেছিলাম যে জাসদ ক্ষমতায় না যাওয়ার ফলে আপনার 72 সালে তারা কিন্তু 75 মতো টিকে ছিল, এবং তখন তো আমি দেখলাম ব্রিলিয়ান্ট ছিল সব জাসদ, সত্য কথা কিন্তু এগুলো, ওই 72 থেকে 75 পর্যন্ত ব্রিলিয়ান্ট ছিল সব জাসদ আমাদের কলেজ স্কুলতে। কিন্তু পরে আপনার এই গণবাহিনী রক্ষী বাহিনীর সাথে গণ্ডগোলে জাসদ শেষ হয়ে গেল। আওয়ামী লীগও দেখেন 49 সালে যখন মুসলিম লীগ থেকে বেরোয় আসলো, আর 49 সালে তো তখনও কিন্তু তরুণ ছেলেরা আওয়ামী লীগের ক্ষমতা, তখন মুসলিম লীগ ক্ষমতায়, কিন্তু তারা আওয়ামী লীগ গঠন করলো। তারপর তো 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা, এরপর আওয়ামী লীগের হলো। কিন্তু এই দলটি আপনার বিপ্লবের সামনে থেকেও ওরা ক্ষমতার সাথে আপোষ করলো, এবং এর ফলে কী হলো, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগও কিন্তু প্রকাশ হলো। সুতরাং বাংলাদেশের নতুন যে ধারার একটা রাজনীতি, নতুন একটা রাজনৈতিক দলের আবির্ভাবের যে খুবই প্রয়োজন ছিল, সেই জায়গাটা তারা গ্রহণ করতে পারলো না। এটা একটা মানে আমাদের গণতন্ত্রের জন্য খুবই খারাপ জিনিস হলো। আরেকটা কথা হলো যে ভাই, এই যে রতন বলতেছিল যে আপনিও দেখলাম এই সবসময় টেলিভিশনে বলে যে 3 জোটের রূপরেখা নাকি বানা হয়নি। 90-এর গণ অভ্যুত্থানের আপনারা আমি যা স্মরণ করিয়ে দিয়েছি, বলেছেন উনি, আমি 3 জোটের রূপরেখা, 3 জোটের রূপরেখা, আমি 90-এর রাজপথের কর্মী, আপনি কর্মী, সেও কর্মী, আমরা বলেন 3 জোটের রূপরেখায় আমি দেখলাম শুধুমাত্র রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসনের যে বিতর্ক, এইটা ছাড়া সব মানা হয়নি। কোনটা? ওই সরকার একটা সংস্কার কমিশন করেছিল কয়েকটা, সেই কমিশনগুলো পরে আর কাজ করে রেমান সুবানের নেতৃত্বে 3 জোটের রূপরেখা, যেটা 8 দল 7 দল 5 দল ছিল, তাই না, যে মুক্তিযুদ্ধ চেতনায় হবে, তারপরে শাহাবুদ্দিন সাহেব আবার তার ফিরে যাবে, এরশাদের কাছ থেকে ক্ষমতা মওদুদের কাছ থেকে শাহাবুদ্দিন সাহেব, এইগুলো তো 3 জোটের রূপরেখা। এবং ওই যে কিছু চেতনা ছিল, যেমন এই যে এরশাদের প্রতি তো যারা এরশাদের লোকজনকে নেওয়া হবে না, সবই তো এখন 3 জোটের রূপরেখা মানা হয়নি। এইটা আমি বলেছি, আমাদের যারা ভবিষ্যৎ বংশধর বা বর্তমান যারা 90 দেখেনি, এইটার ইতিহাসের একটা পড়া উচিত বা জানা উচিত এই জিনিসটা। আর একটা কথা হলো যে নির্বাচন খালি আপনারা বলেন যে পুলিশ সংস্কার করলে, তারপর আমলা সংস্কার করলে সুষ্ঠু নির্বাচন হবে। আমি কোনোভাবেই মনে করি না যে পুলিশ কমিশন সংস্কার ভোট করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কেন? নির্বাচনটাকে যদি আপনি সুষ্ঠু করতে চান, তাহলে মানে ইসিকে আপনাকে এম্পাওয়ার করতে এবং তার ওয়ার্ক ফোর্স এবং সরকারকে, মানে সরকার যারা রাষ্ট্র পরিচালনা যারা আছেন তাদের বার্তা দিতে হবে যে আমরা ফেয়ার ইলেকশন চাই। আপনি দেখেন টিএন সেশনের কথা আপনারা শুনছেন, টিএন সেশনের একটা ফোনে কি ইন্ডিয়ার নির্বাহী বিভাগ সে কাজ করতে বাধ্য না, সেই গার্ডসটা তার ছিল। ধরে নিলাম আমার ইসির গার্ডস নেই, তাইলে আমার ইসির তো ওয়ার্কফোর্সটা কই? আপনি দেখেন 4 জন নির্বাচন কমিশন, সচিবালয় কিছু লোক, আর প্রত্যেক জেলায় একটা নির্বাচন অফিস। আমি এই সাথে ওয়ার্কফোর্স দেখি না। ওদের মূল ওয়ার্কফোর্স হবে আমাদের ল এনফোর্সিং এজেন্সিস, আমাদের ব্যুরোক্রেসি। এখন নির্বাচনের সময় কি এই ল এনফোর্সিং এজেন্সিস এবং এই ব্যুরোক্রেসি এটা কি নির্বাচন কমিশনের কথা শুনবে? যদি একটা দুর্ঘটনা ঘটে, নির্বাচন কমিশন থেকে যদি বলা হয় এখানে এই হচ্ছে, তখন তো এই পুলিশ বলবে আমি নির্বাহী বিভাগের আলোচনা করে নিই, তাই না? সেই জন্য আমি বলছি যে আপনার ইসিকে যদি আপনি এম্পাওয়ার করার বিভিন্ন রকম তরিকা না দেখান, বুদ্ধি না দেখান, আপনি শুধু ক্ষমতায় যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন, এই সমস্ত জিনিস, নির্বাহী বিভাগকে দুর্বল করা, ওটা অন্য একটা আলোচনা। আমি ইসিকে শক্তিশালী করার বুদ্ধি বের করেন, যে কীভাবে ইসির ওয়ার্কফোর্স বাড়ানো যায়, কীভাবে ইসি কাজ করতে পারে, তার নির্বাহী বিভাগকে নিয়ে পুলিশ তার কথা শুনবে। আপনি বলেন এদের সংস্কার করে লাভ হবে বলে আমার মনে হয় না। আরেকটা কথা যে বলতেছে যে রাজনৈতিক দলগুলো আপনার জনগণের প্রতিনিধিত্ব করে, সহজ ভাষায় কিন্তু আমরা এটা বুঝি যে জনগণের কথা রাজনৈতিক দল, কিন্তু যদি এটা যদি নির্দুর্বাই হয়,
তাইলে আপনি এখন গণভোটে যাচ্ছেন কেন? রাজনৈতিক দলকে তো সবাই গণভোট চায়, মানে সবাই এটা চায়, তাই গণভোটে চাচ্ছেন কেন? যে আপনার জনগণের একটা অভিপ্রায় জানার জন্য তো আপনার রাজনৈতিক দলগুলোই আছে, জনগণের কাছে যাচ্ছেন কিন্তু। তোমরা জনগণ এখানে ইম্পর্টেন্ট, বুঝছেন? এই যে রাজনৈতিক দলগুলো যে জনগণের প্রতিনিধিত্ব সবসময় করে না, নিঃসন্দেহে সবসময় করে না, সবসময় করে না, এইটা একটা আমার বড় প্রশ্ন, যে এই কথাটা বলা ঠিক না। সেজন্য আমি বলছি যে এখন যারা সে নির্বাচিত তাদেরকে আমরা বলতে পারি যে জনগণের প্রতিনিধিত্ব তারা করছে। আপনি দেখেন, আমরা আজকে সর্বাংশে না হলেও অনেকাংশে, কিন্তু আজকে যেটা পার্লামেন্ট তৈরি হলে আপনি একটা নতুন একটা ইস্যু ইনকর্পোরেট করবেন, তাই আপনার গণভোটে যেতে হবে না? তাহলে ওইটা এখনো শেখ হাসিনা কনস্টিটিউশন ওই ধারাটা বাতিল করে দিছিল, এখন রিস্টোর হলে পরে 142 ধারা ফিরে আসলে পরে। আরেকটা প্রসঙ্গ একটু আনতে চাই আলোচনার মধ্যে, এটাও মোটামুটি বলা যায় যে আমি একটু হেলালের একটা জাস্ট সাপ্লিমেন্টারি একটা, সেটা হচ্ছে যে নির্বাচন সংস্কার করেন আর যাই করেন, নির্বাচন দিনের যে মেকানিজম সেটা যদি পরিবর্তন না করেন তাহলে হবে না। আমি জাস্ট আমার 18 সালে আমি নির্বাচন করেছিলাম, তো সেই এক্সপিরিয়েন্স আমি খুব ক্লোজলি এটা দেখেছি। প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার আমলে নির্বাচন, জেলা নির্বাচন কর্মকর্তা এবং থানা নির্বাচন কর্মকর্তাদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। অভিযোগ যে এরা বিএনপির আমলে চাকরি পেয়েছে, ফলে এদেরকে নিষ্ক্রিয় করে একবারে নিষ্ক্রিয় করেছিল। পুরাটা ছিল হলো ইওনো এবং মানে প্রশাসনিক ক্যাডারদের উপরে। 2 নম্বর হচ্ছে যে 6 মাস আগ থেকে ডিজিএফআই এবং এসবি তারা হচ্ছে খুঁজে খুঁজে বের করছে যে কারা কোন, এখানে তো প্রাইমারি স্কুলের শিক্ষকরা হচ্ছিল আপনার ভোট নেয়, মাধ্যমিক স্কুলের শিক্ষকরা ভোট নেয়, কলেজ শিক্ষকরা, কোন কোন শিক্ষক হচ্ছে হলে সামান্যতম হচ্ছে অন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যে নেওয়া হয়নি। এবং এটা সত্য, যদি আপনি একই দলের বা একই চিন্তার 3টা লোক থাকে, তারা চাইলে অনেক কিছু ওই বুথের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারে। এই জায়গাটায় পরিবর্তন করার আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম যে আপনি সেম উপজেলার লোককে ওই উপজেলা নির্বাচন কন্ডাক্ট করতে দেওয়াটা অন্যায়। আপনি পোস্টাল ব্যালট করেন, তারা আগে ভোট দিয়ে দিল, কিন্তু তাদেরকে অন্য উপজেলায় পাঠাতে হবে যাতে তারা ম্যানিপুলেট করতে না পারে এই ভোটটা। এটা কিন্তু খুব জরুরি। এটা যদি একজন কলেজ শিক্ষক যে প্রিজাইডিং অফিসার হয়, সে যদি সে যদি চায় যে আমি ওই প্রার্থীটাকে বেশি ভোট দেবো, সে যত ভোট পড়ুক লিখে দিব বেশি ভোট। এটা কিন্তু 18 সালে হয়েছে। আমার হাতে খুব বেশি সময় নেই, জাস্ট 2-3 মিনিট করে যদি সময়ের মধ্যে উত্তরটা দেন। আমরা গত এক বছরের প্রায় বেশি সময় ধরে আওয়ামী লীগ ভারত নিয়ে প্রচুর বিতর্ক করছি, মানে বিতর্কের প্রধান কেন্দ্র হচ্ছে এই দুটো। তার সঙ্গে এখন নতুন একটা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে যে সম্প্রতি একটি মামলার চার্জশিট হয়েছে এবং আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত, এবং সেখানে 25 জন সেনা কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এটা নিয়ে খুব একটা প্রকাশ্যে না হলেও বোঝা যায় যে সশস্ত্র বাহিনীর মধ্যে বা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অসন্তোষ, বা তারা চাইছিলেন, সেনাপ্রধান আকার ইঙ্গিত এর আগে বলবার চেষ্টা করেছেন, সেটা সেনাবাহিনীর ভেতরে তাদের বিচার। সো এটা কি মনে করেন, মানে প্রস অ্যান্ড কনস কি? ঘটনা হচ্ছে যে সেনাবাহিনীর এই যে 25 জন কর্মকর্তার কথা বলা হচ্ছে, এদের অপরাধ হচ্ছে সিভিল। এরা জনগণকে জনগণের বিরুদ্ধে অপরাধ করেছে। এটা আর্মির অভ্যন্তরীণ কোনো ইস্যু না, আর্মির অভ্যন্তরীণ কোনো শৃঙ্খলার বিষয় না, এটা আর্মির অভ্যন্তরে কোনো মানে আপনার অবাধ্যতার কোনো ইস্যু না, বা আর্মির অভ্যন্তরে যে সকল ঘটনার জন্য চাকরিচ্যুত করা হয় সেই ধরনের কিছু না। তারা মানে তাদের পদের কারণে তারা জনগণের সাথে ডিল করার কতগুলি পদে তারা ছিলেন, যেমন র্যাবে ছিলেন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে ছিলেন, ডিজিএফআই তো ছিলেন, তারপরে হচ্ছে এনএসআইতে ছিলেন। হ্যাঁ, সেই জায়গায় থেকে তারা জনগণের বিরুদ্ধে অপরাধ করেছে। সুতরাং এই বিচার জনগণের যে আদালতেই হইতে হবে, জনগণ যেই আদালতে বিচার পাবে সেই আদালতে বিচার হতে হবে। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই এবং গুম কমিশনের ইয়ের কারণে যে 25 জনের নাম উল্লেখ করেছে, এবং এই নামগুলি আমরা গত 15 বছর ধরে শুনেই আসছি যে এরা নানা রকম হলো জনবিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত, তারা মানুষ খুনের সাথে যুক্ত, তারা হলো নানা রকম অন্যায়ের সাথে যুক্ত। এই নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছিল, সামান্য একটা ঘটনায় 60টা লোককে মেরে ফেলছে। তার মধ্যে একটা লোক ছিল উকিল, উনি 6 জনকে নিয়ে যাচ্ছে দেখে পিছনে গেছে, তাকেও মেরে ফেলছে।
ওই উকিল সাহেব হচ্ছে আবার আমার খুব পরিচিত লোক ছিলেন এবং কবি ছিলেন তিনি। তো এই ধরনের যে অপরাধ যেগুলি করেছে, আমাদের নাখালপাড়া থেকে 7 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বিএনপি করতো তারা, হ্যাঁ, এবং তার বোনকে আপনারা চিনবেন, মায়ের ডাকের, যিনি মানে সে আমাদের এই কি বলে আপনার 25 নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ছিল। তো ওই যে মানে অপরাধগুলি করেছেন তো আপনি সিভিল মানুষের উপরে, তাহলে কেন আপনি সেনা শাসনে হলো মানে বিচার চাচ্ছেন? এইটা আমি মনে করি যে কখনোই হলো। এবং সেনাবাহিনীর অভ্যন্তরে আমি জানি যারা রিটায়ার করেছে, যাদের একজনকে আমি চিনি, একজন আমার বড় ভাই, ক্যাডেট কলেজে আমার 2 বছর সিনিয়র ছিলেন, বিএনপি চেয়ারপারসন স্পেশাল সিকিউরিটির উনি একটা চিফ ছিলেন, নাম বলতেছি না, মানে পরে বলবো না। তাকে সে ফেসবুকে পোস্ট দিয়েছে, তাকে হ্যান্ডকাপ দিয়ে, লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড, তাকে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার অপরাধ একটাই, সে ছিল বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটির দায়িত্বে। তো এই অপরাধগুলো যারা করেছে, এই ধরনের অপরাধ মানে মানুষকে যেভাবে নিপীড়ন করেছে, তাদের শাস্তি তো মানে আমাদের যে রাষ্ট্রীয় আইনে, সিভিল আইনেই হওয়া উচিত, সেনাবাহিনীর আইনে কখনোই এটা হওয়া উচিত। একটা প্রশ্ন আছে যে তারা কি নিজেরা করেছে না তারা আদিষ্ট হয়ে করেছে, এবং আদিষ্ট হয়ে তো না, এটা যদি কেউ বলে যে আমি আদিষ্ট হয়ে করেছি, তাহলে তো তার বিবেক কোথায়, তার মস্তিষ্ক কোথায়, তার মানে মানবতাবোধ কোথায়? সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে একটা যে বিষয় আছে যে তারা যেমন ধরেন যে কোনো অপারেশনে গেলে, অ্যাকশনে গেলে, রাইট অর রং, তার যে সেনাবাহিনীর কাজ, আমি একটা জিনিস বলি, সেনাবাহিনীর কাজ হচ্ছে সীমান্তে দেশের নিরাপত্তা বিধান করা, দেশের জনগণের, নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করা না। সাজিল বারিহিল, জি, এটা আমাদের দেশের আর্মড ফোর্সকে বলা হয় যে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক এবং শেষ রক্ষা কবচ, শুধু প্রতীক বললে হবে না। এবং আমরা 71 সেটা দেখেছি। এবং বিশেষ করে বাংলাদেশের যখন দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, যখন সিভিল প্রশাসন যেটা মোকাবেলা করতে পারে, আমাদের আর্মড ফোর্সেস, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা কিন্তু অনেক কাজ করে, এটা অস্বীকার করার জন্যই। এবং আমাদের কিন্তু দুঃখজনক হলো যে 2007 সালে এই আর্মড ফোর্সেস আপনার যে আর্মড ফোর্সেস তৈরি হয়েছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, যে আর্মড ফোর্সেস তৈরি হয়েছিল প্রতিবেশী রাষ্ট্র, যে বাউন্ডারিগুলো আমাদের আছে, এই দেশগুলোকে তার শত্রুতে আক্রান্ত না হয়, এই তো মূল লক্ষ্য। শত্রুতে আর্মি তো মূলত তাই তো। তাহলে আমাদের দেশে শত্রু আক্রান্ত ইন্ডিয়ার সাথে, আমি বার্মার সামান্য একটুই, ইন্ডিয়ার সাথে যুদ্ধের টেকনিকগুলো বিষয়ে, ট্যাকটিক্সগুলো বিষয়ে তার এন্ট্রি হিসাবে আমাদের সেনাবাহিনী প্রস্তুত। কিন্তু 2007 সালে সেই ইন্ডিয়ার কাছে আর্মি এখন চলে গেল। সবাই ইতিহাসটা জানে কীভাবে গেল, কেন করে গেল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 2024 সালে আমরা দেখলাম, আমরা যারা এই আর্মি নিয়ে গবেষণা করি না, আমরা বুঝলাম যে 2024 সালে এই আর্মি মানে আবার বাংলাদেশের আর্মি হিসেবে ফিরে আসলো। আর্মড ফোর্সেস, টোটাল আর্মি না, আর্মড ফোর্সেস, সশস্ত্র বাহিনী বাংলাদেশের আর্মি হিসেবে ফিরে আসছে, এরকম একটা আমাদের মনে হয়েছে। সুতরাং এই আর্মড ফোর্সেসকে যত পলিটিক্যাল বিতর্ক থেকে দূরে রাখা যায়, তবে এটা ঠিক যে যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত, এটা আপনি সেনা আইনে করেন আর সিভিল আইনে করেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ হয়েছে, এটার সত্যতা মিথ্যতা যাচাই করে বিচার, এ ব্যাপারে আমাদের দ্বিমত নেই। বিচার হতেই হবে। তিনি স্বাধীনতা রক্ষার যত বড় রক্ষা কবচ হয় না কেন, অফেন্স করলে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি। দেখেন, এই যে চীনের বিপ্লবের সময় আপনার মাও সেতুংয়ের মৃত্যুর পরে ওই দেং শিয়াওপিং, সে কিন্তু মাও সেতুংয়ের ওয়াইফকেও ফাঁসি দিয়েছিল। মাও সেতুংয়ের যেই অবদান আপনার ওই সাংস্কৃতিক বিপ্লবে। সুতরাং আমি বলছি, যিনি বা যারাই অন্যায় করেছেন, আমি জানি না কতটুকু সত্য কি, তো আয়নাঘর ছিল, এইসব ছিল, এরকম অসত্যর কিছুই নেই। আমাদের কতগুলো নেতা, আমাদের ইলিয়াস আলীর কথা সবাই আপনারা, কত জনপ্রিয় একজন ভালো মানুষ, তাকে এখনো তার কোনো খোঁজ নেই। তো এইসব তো অবশ্যই বিচার হওয়া উচিত। সেখানে আপনার যত মানের লোক, জিল্লুর ভাই একটা কথা বলছেন, ওনাদেরকে এক্সেমশন দেওয়ার জন্য ওনার নির্দেশদাতা। আপনি কি যেমন বলছেন, আমি এক্সেমশন দেওয়ার জন্য বলিনি, আমি বলছি যে আদিষ্ট হইয়া আর্মির ক্ষেত্রে যেটা হয়, যে কোনো
কাজে যুদ্ধে গেল বা যে কোনো আপনি আমার তার senior, ঊর্ধ্বতন শোনেন, কর্মকর্তার অর্ডার জিন্দুল মানতে ভাই, হয়। আপনি আমার সিনিয়র, আপনি আমার একটা অন্যায় কাজ করতে বললেন, আমি করলাম, আপনি একাদশী হবেন নাকি? আমিও তো হবো। অফকোর্স দুইজনকে বিচার করতে হবে। এখানে কে আদেশ করলো, কে আদেশ হলো, যে আদেশ করতে আরো আমি বিচার- বলছি ধরেন যে পুলিশ বা অন্যান্যদের ক্ষেত্রে আইন কানুন বিধিবিধান যেটা আপনি ফলো করতে পারবেন, আর্ম ফোর্সেসের ক্ষেত্রে তার একটু পার্থক্য আছে, বেশ খানিকটা পার্থক্য আছে। আদারওয়াইজ এই ফোর্স রাখা যায় না। আইনে যে বিচার আপনি- করে। আপনি যদি কেউ যদি রিভোল্ট করে, মনে করেন যে আপনি মানে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যদি নির্দেশ অমান্য করে, সেটা অবশ্যই বড় ধরনের অপরাধ। সেটা না, কিন্তু ধরেন ইভেন আপনি কিন্তু একটা ইভেন আপনি যুদ্ধের ক্ষেত্রে তো জাজ করতে পারবেন না কোন অর্ডারটা ঠিক কোন অর্ডারটা ঠিক নয়, তাকে তো ওইটা মানতেই হবে, এটাই আমাদের হচ্ছে দেশে তো নিয়ম। আমি জানি যুদ্ধাবস্থা ছিল না, না, যুদ্ধাবস্থা ছিল না, আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না, আমি জাস্ট একাডেমিক আলোচনাটা করতেছি। আমি যেটা বলতেন যে আপনি যেই অপরাধগুলি তারা করেছে সেগুলো তো সিভিল টাইপের অপরাধ করেছে, কারণ আপনি ক্রিমিনাল এবং সিভিল পিপলের উপর করেছে, সুতরাং এইটা তো তাকে তো ফেস করতে হবে সিভিল যে আইন। সেনা আইন তো এই দেখা যাবে সেনা আইনে অপর্যাপ্ত, এই বিষয়ে বিচার করার জন্য সেনা আইন অপর্যাপ্ত। সেনা আইন তো হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে যে অপরাধগুলি সংঘটিত হলে সেটাকে অপরাধ মনে করা হচ্ছে। এখন একটা ক্রিমিনাল অফিস একজনকে সে যদি বলে যে আমি আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমার তৈরি হয়েছিল, সেই জন্য আমি তাকে গুলি করেছি, তাহলে এইটার বিচার কিভাবে হবে? এই কুইজটা কে করবে? বাট আমি জাস্ট আমার হাতে সময় নেই, 1-1.5 মিনিট। ধরেন 2024-এর 3রা আগস্ট আর্মি সিদ্ধান্ত নিয়েছে যে জনগণের সঙ্গে থাকবে, গুলি চালাবে না। ওকে, আর্মি তো সরকারের নিয়ন্ত্রণে, সেনাপ্রধান বা ঊর্ধ্বতন জেনারেলরা এই সিদ্ধান্ত নিলে যে গুলি চালাবে না, কিন্তু মাঝখান থেকে যদি অন্য কেউ বলতো, অন্য অফিসাররা যে আমরা তো সরকারের অধীনে, আমরা তো সরকার যেটা বলবে শুরু করি, আবার উল্টোভাবে আমরা বলতে পারি যে জেনারেলরা সিদ্ধান্ত নিল যে আমরা সরকার যা বলবে করব, বাট মিড লেভেলের অফিসাররা, সোলজাররা তারা বললো যে না, আমরা জনগণের পাশে দাঁড়াবো, আমরা সরকারের কথা শুনবো না। সো এখানে আর্মির ডিসিপ্লিনের সঙ্গে এটা জড়িত কিনা? সেনা প্রধানরা কি বলেছিল এখানে যে জিতবে, যদি আপনার মিড লেভেলের অফিসাররা এই কথা বলে কিন্তু তার আগে তো ডিসিপ্লিনের যেদিক থেকে দেখেন না, পরাজিত হয়, তাহলে আপনি আপনার কি বলেছিল যে আমরা জনগণের মানে কর্মচারী, আমরা জনগণের পক্ষে। বাট সাবেকরা অলওয়েজ সাবেক, এবং সাবেকরা নিজেরা দায়িত্বে থাকাকালীন তারা তো সেনা প্রধান ছিলেন, তারা তো এমন কোনো কথা বলবে না যেটা সেনা লয় নাই। বাট তারা যখন সেনা প্রধান ছিলেন তাদের আবার কারো ক্ষেত্রে, জিল্লু ভাই, এখানে আমি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। 1 মিনিট সাপ্লিমেন্ট করতে পারি। দেখেন, শেষ করতে আমি বলি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করলেন, যদি হেরে যেতেন তাহলে তার কি হতো? ফাঁসি। হ্যাঁ, অর্থাৎ যে জয়লাভ করবে, যদি মিড লেভেলের অফিসাররা যদি আপনার ওই না, আমি তো সেটাই বলছি যে মানে সেই ক্ষেত্রে ওর জন্য আইন বানানো হবে। হ্যাঁ, আদারওয়াইজ তো আপনাকে আইন বানানো হবে, হয় ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারেন, রিভোল্ট করলে ফাঁসি। ঘটনাটা তাই হয়েছিল জিল ভাই, এই যে পুরা মানে যে তারা যে জনগণের উপরে শেষের দিনগুলিতে আক্রমণ করে, ওই জুনিয়র অফিসাররা রিভোল্ট করেছিল। রিভোল্ট মানে জুনিয়র অফিসাররা বলছিল যে আমরা জনগণের পক্ষে আছি, আমরা জনগণের বিপক্ষে যাব না। রিভোল্ট এই ওঠে না, জনগণের বিপক্ষে যাব না, সেটা সেনা প্রশাসন মেনে নিচ্ছে যে না, আমরা জনগণের বিপক্ষে যাব। সবাই একসঙ্গেই ছিল শেষ পর্যন্ত, তাই সেনাবাহিনীকে রক্ষা করার জন্য জরুরি ছিল। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হেল কাফি রহতন এবং মিস্টার আজল বাড়ি হেলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা সেনাবাহিনী নিয়ে যে আলোচনা বা বিতর্ক, একই সঙ্গে দ্রব্যমূল্য থেকে শুরু করে জুলাই সনদ, সবটাই আলোচনা করলাম। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ভারত প্রসঙ্গ, কিন্তু মূল প্রসঙ্গে যেটা সবাই দুপক্ষ থেকে এই আলোচনার মধ্যে এসেছে যে আমাদের একটা নির্বাচন দরকার। একই সঙ্গে যেটা দরকার, অনেক রকমের বিধিবিধান সংশোধন, সাংবিধানিক সংস্কারের কথা আমরা বলছি যে 5 বছর পর পর একটা নির্ধারিত সময় একটা ভালো নির্বাচন বাংলাদেশে কীভাবে করা যায় তার একটা স্থায়ী ব্যবস্থা আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। এটা আমাদের গণতন্ত্রের একটা প্রধানতম দুর্বলতা, এবং সেজন্যই ওনারা মনে করেন যে এখন সবার আগে আসলে নির্বাচনটা দরকার, কিন্তু অবশ্যই সেটা যেন ঐতিহাসিক নির্বাচনের নামে কোনো যেনতেন নির্বাচন না হয়, সেটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন বলতে যা বোঝায় আমি আর বিস্তারিত গেলাম না, আর সেগুলো আবার বলতে গেলে অনেক রকমের ট্রলেরও শিকার হতে হয়, কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন যে ধরনের নির্বাচন, সেই ধরনের একটা নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি। আর যেনতেন নির্বাচন একটা হলেও হতে পারে, কিন্তু সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারাই ক্ষমতায় যান না কেন,
খুব যে সুখকর তাদের জন্য স্বস্তিকর দিন অপেক্ষা করবে যদি বৈধতার মানদণ্ড অত শক্ত না হয়, তাহলে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। কাজে এই বিষয়ে তারা নিজেরাও সজাগ সতর্ক থাকবেন আমরা আশা করব। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।